যে আমরা তারা তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত মানুষ দেখলাম, সেই মানুষগুলো হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। এবং একই সাথে তারা যখন একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণ অভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে, সেই মানুষগুলো এখন কেন আসতেছে না? এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না, গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে, এইভাবে তারা লোক এনেছে। কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই খরা পড়ে গিয়েছে। এখন এইগুলো কেন হচ্ছে? কারণ নানান ধরনের বিতর্ক কিন্তু সামনে আসতেছে। আপনি দেখেছেন যে আব্দুল্লাহিল বাকি তিনি আসলে আপনার এনসিপির অনেকের সাথে আসলে ঘনিষ্ঠ। তিনি সরাসরি করেন না। তিনি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে অনেকে রিসোর্ট কিনতেছে, অনেকে ফ্ল্যাট কিনতেছে, অনেকে বিভিন্নভাবে আপনার ১ কোটি টাকা নিচ্ছে, নাকি কোনো তদবিরই করে না। এই পোস্ট কিন্তু এনসিপির সাথে ঘনিষ্ঠ আব্দুল্লাহিল বাকি নিজে ফেসবুকে তিনি পোস্ট করেছেন যে আপনারা কেন এনসিপির কোনো কিছু হলে আমারে ট্যাগ করেন। তো এই যে কথাগুলো আসতেছে, এই কথাগুলো কি একদমই মানে হাওয়ায় ভেসে আসতেছে? এই যে আপনি আব্দুল হান্নান মাসুদ একসময় বক্তব্য দিয়েছিল যে আমার বাবা মাত্র ১০,০০০ টাকায় বেতন পায়, আমার বাড়ি ভাঙা। সেই মাসুদ কিন্তু এখন সে হাতিয়াতে যায়, কিন্তু প্রাডো গাড়িতে, সাতখোলা গাড়িতে যায়, এবং তিনি বিশাল বহন নিয়ে তিনি যান। তো তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মূলত ওইখানকার যে ডামি এমপি ছিল, সেই ডামি এমপির বিরুদ্ধে যে আওয়ামী লীগের একটা অংশ, সেই বিরাট অংশকে তিনি প্যাট্রোনাইজ করতেছেন, এবং এটা কিন্তু গোয়েন্দা সংস্থা জানে, ডিজিএফআই জানে, সবাই জানে। এছাড়া আপনি সার্জিস আলমকে দেখেন যে তার বিষয়েও কিন্তু সাংবাদিক নির্ঝর তিনি কিন্তু পোস্ট করেছেন যে আওয়ামী লীগের নেতাদের নিয়ে পদ পদবি সহ তিনি হচ্ছে বিভিন্ন মিছিল করতেছেন, সমাবেশ করতেছেন। তিনি ১০০ মাইক্রোবাস নিয়ে তিনি কিন্তু আপনার শো ডাউন করেছেন। এই যে নতুন রাজনীতির কথা বলে তারা আবার ওই পুরাতন রাজনীতির দিকে আসলে ফিরে যাচ্ছে। এবং সার্জিস কিন্তু পোস্ট করেছিল যে এখন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরোপুরি বাস্তবায়ন করতে চায়, তারা আসলে ভোটে পুরোপুরি মানে তাদের আসলে জামানত হারাবে। সুতরাং এখন নতুন পুরাতন মিলিয়ে 50% নতুন, 50% পুরাতন, এইভাবে তিনি আসলে উল্লেখ করেছেন। তো তার সেই পোস্টের প্রেক্ষিতে এবং তার যে বিশাল বিলাসী জীবন এবং বিশাল বহন নিয়ে আপনার সেখানে শোডাউন করা, এটি নিয়ে কিন্তু আবার ওই যে ডাক্তার যারা, তিনি কিন্তু আবার ফেসবুকে সমালোচনা করেছেন। ওই যে নিজেদের ভিতরে এই ধরনের কামড়াকামড়ি বলেন, নিজেদের ভিতরে এই ধরনের তর্ক বিতর্ক, এই সমালোচনা, এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না। তারা মনে করেছিল যে এই তরুণদের ব্যাপক সম্ভাবনা রয়েছে, কিন্তু তরুণদের বিরুদ্ধে তারা মানে ৩ মাস হতে পারলো না, এখনই এত বিতর্ক। দেখেন আমরা কিন্তু ২০১৮ সাল থেকে সক্রিয় রাজনীতি করতে পারি, এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো দুর্নীতি করেছি, চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করেছি। চেষ্টা করি যতটা আসলে সৎ থাকা চাই, চেষ্টা করি যতটা আসলে স্বাভাবিক পথে রাজনীতি করা যায়। এবং অনেক অফার এসেছে, শেখ হাসিনাও তো আমাদের অফার দিয়েছিল, ওই আপনার মেজর জেনারেল ইব্রাহিম সহ আমাকে এবং আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের দলকে, যে আমাদেরকে এমপি বানাবে, ডামি এমপি। আমরা বলেছি না, আমরা এমপি হব না। সেই জায়গায় কিন্তু আপনার মেজর জেনারেল ইব্রাহিম, তিনি সিনিয়র মানুষ, তিনি লোভ সামলাতে পারেননি। তরুণ হিসেবে কিন্তু আমি এবং আমাদের সভাপতি নুরুল হক নূর সহ আমাদের দল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা, আমরা তো লোভ সামলাতে পেরেছি। তো রাজনীতিতে আসলে ওই কাঁচা টাকা এবং নারীর লোভ এবং মদের লোভ, এগুলো সামলানো কিন্তু অনেক কঠিন। দেখেন বিভিন্ন অনুষ্ঠানে যাই, হ্যাঁ, তো আমাদেরকে কিন্তু আপনার ওই যে রেড ওয়াইন বা আপনার ব্ল্যাক ওয়াইন খাওয়ার অফার দেয়, আমরা কিন্তু অ্যাভয়েড করি। সামনে মানে এই ধরনের অফার আসে বা টাকার অফার আসে, এমপিআর অফার আসে, আমরা কিন্তু এগুলো পুরোপুরি অ্যাভয়েড করি। কিন্তু এই লোভ আসলে এই বর্তমান বাস্তবতায় আসলে কয়জন সামলাতে পারে? দেখেন আমি একটি উদাহরণ দিই। মনে করেন যে একটা ছেলে একসাথে পড়াশোনা করেছে, এবং সে মনে করছে আমার বন্ধু তো উপদেষ্টা হয়ে গেছে, আমার বন্ধু তো বড় মানে বিশাল কিছু বড় নেতা হয়ে গেছে, আমি কেন হইতে পারলাম না? সেও এখন ওই যে বন্ধুর দেখা দেখি যে তারও ভালো হইতে হবে, তারও টাকার মালিক হইতে হবে, সেও আবার দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতায় আসলে নতুন রাজনীতির সম্ভাবনা আসলে ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, নিজেরা বিতর্কের মধ্যে জড়ানোর কারণে এই সংকট, এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত যদি এনসিপি বা নতুন দল মনে করে যে আমরা এই বিতর্কগুলোকে দূরে রেখে আমরা একটি মেধাবী নেতৃত্বের মাধ্যমে, সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্বের মাধ্যমে সামনের দিকে আমরা এগিয়ে যাব, তারা নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে। পয়লা বৈশাখে যেটি হয়েছে সেটি নিয়ে আবার নানান ধরনের সমালোচনা আছে। সেটি কি? দেখেন একসময় কিন্তু আপনার কালের কণ্ঠের সাংবাদিকরাও জানে, সবাই জানে যে জামাত শিবিরের ছেলেগুলো বা নেতাকর্মীরা ব্যাপকভাবে এনসিপির পিছনে আসলে প্যাট্রোনাইজ করেছে। যখন তারা ডেকেছে তখন তারা গিয়েছে। এবং একটা সময় কিন্তু এই কারণেই কিন্তু এনসিপির এবং জামাতের যে টোন টিউন বক্তব্যের ভিতরে ব্যাপক মিল ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু এনসিপির বক্তব্যের সাথে জামাতের বক্তব্য পুরোপুরি বিপরীত। জামাতের আমিরের বক্তব্যের মাধ্যমে আপনি দেখেছেন, অর্থাৎ জামাতও কিন্তু সেই বাস্তবতা বুঝতেছে যে আসলে এনসিপি আসলে কি চায়, তারা এক এক সময় এক এক কথা আসলে কেন বলে। বিশেষ করে জামাতের মতন দলকে বলা হয়েছে, এনসিপির নেতারা যেটি বলেছে যে জামাত
জামাত নাকি ভারতপন্থী দল, জামাতকে নাকি তৈরি করেছে ভারত, এই নানান ধরনের কথাবার্তা বলার কারণে কিন্তু এখন জামাত শিবির এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তারা আর এখন জনবল বা জনশক্তি এখন এনসিপির প্রোগ্রামে সাপ্লাই দিচ্ছে না, যে কারণে এখন আসলে তাদের প্রোগ্রামগুলোতে এই ধরনের খরা আমরা লক্ষ্য করছি। বা